আগে একটু ছোট্ট করে বলে নিই যে সাজেশনটা কাদের জন্য খুব বেশি উপকারী। ঠিক আছে, যারা এখন কনফিউশনে ভুগছো, কোনটা পড়বা, কতটুকু পড়বা, কোনটা ছেড়ে দিবা, এই বিষয়গুলো নিয়ে যারা কনফিউশনে ভুগছো তাদের জন্য এটা খুবই 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 উপকারী সাজেশন। ঠিক আছে, এবার কিন্তু পার্শিয়াল মার্কস যেহেতু দিচ্ছে না, 79 হইলো আটকে গেলা, এ প্লাস কিন্তু হবে না। ঠিক আছে, সো এই যে টপিকগুলো আমি আজকে দেখাচ্ছি এগুলা ওই টপিকের কি পড়বা সবই বলে দিচ্ছি, অবশ্য একটু ভালো করে দেখে শুনে পড়ে যাবা, তাহলে দেখবা তোমার এ প্লাস কনফার্ম হয়ে যাবে। চলো আমরা প্রথম অধ্যায় থেকে দেখি। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের রক্ষা কবচ, তাই না? যখন আমরা দেখি অন্যান্য টপিক বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে যখন কমন আসে না, তখন কিন্তু আমাদের একটাই ভরসার জায়গা, সেটা হচ্ছে কোথায়? প্রথম অধ্যায়। এটার কিন্তু তখন আমরা ব্যাকআপ হিসেবে রাখি এবং এটার অ্যান্সার করি। তো এখান থেকে অল্প কয়েকটা টপিক জাস্ট তুমি পড়বা। এখান থেকে সবচাইতে হাই ভোল্টেজ টপিক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটাতে দেখো 7 স্টার দেওয়া আছে, এবং ভার্চুয়াল রিয়েলিটি তো বিশাল বড় একটা টপিক। এখন এই টপিকটা, এত বড় টপিকটা কি পুরোটাই পড়বা না, জাস্ট তুমি দুইটা জিনিস পড়বা। দেখো, প্রযুক্তিটি ব্যাখ্যা, মানে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটি ব্যাখ্যা, আর কি পড়বা? এটার যে প্রয়োগ ক্ষেত্র আছে সেই প্রয়োগ ক্ষেত্র, জাস্ট দুইটা জিনিস পড়বা এই টপিক থেকে। এটার ব্যাখ্যা পড়বা আর এটার প্রয়োগ ক্ষেত্র পড়বা। এখন কেমনে বুঝবা যে তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন করছে? সেটা বোঝার জন্য দেখো এখানে লিখছি, এই টপিক থেকে প্রশ্নের জন্য উদ্দীপকে কৃত্রিম পরিবেশ, বাস্তব অনুভূতি, মাথায়, হাতে, চোখে বিশেষ ধরনের যন্ত্র, ত্রিমাত্রিক পরিবেশ ইত্যাদির কথা বলা থাকবে। তাহলে এই কিওয়ার্ডগুলো যদি উদ্দীপকে উল্লেখ থাকে তাহলে তুমি বুঝবা যে তোমাকে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছে। এখন গ নাম্বার হোক বা ঘ নাম্বার হোক, এটা কি বলবে? গয়ে থাকলে সচরাচর বলে প্রযুক্তিটি ব্যাখ্যা করো, আর ঘয়ে যদি থাকে তাহলে এটার প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে জানতে চাই, যে কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়, বা দুইটা প্রয়োগ ক্ষেত্র উল্লেখ করে বললো এই ক্ষেত্রে এটা কি ধরনের ভূমিকা পালন করে, এই টাইপের থাকবে। ওকে, দেন আরেকটা গুরুত্বপূর্ণ 7 স্টার টপিক হচ্ছে বায়োমেট্রিক্স। তোমরা জানো এটা ব্যক্তি বা জীব শনাক্তকরণের প্রযুক্তি। এখান থেকে এটা বিশাল বড় একটা টপিক, এটা অনেক বড় টপিক। এখন এত বড় টপিক পড়বা না, এত বড় টপিক তোমার পড়ার দরকার নেই। দেখো এখান থেকে যেটা পড়বা, প্রযুক্তিটি ব্যাখ্যা, এই যে মানে বায়োমেট্রিক যে প্রযুক্তিটা আছে এটা ব্যাখ্যা পড়বা। প্রযুক্তিটির যে কোনো একটি প্রয়োগ ক্ষেত্র, ঠিক আছে, যে কোনো একটা প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে প্রশ্নে থাকতে পারে, অথবা ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা স্ক্যানের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত তার সম্পর্কে আলোচনা করতে বলবে। বায়োমেট্রিক্স তোমরা জানো অনেক রকমের হয়, ফিঙ্গারপ্রিন্ট হয়, হ্যান্ড জিওমেট্রি হয়, রেটিনা আইরিশ স্ক্যান হয়, মুখমণ্ডল শনাক্তকরণ হয়, এরকম বিভিন্ন হয়, ডিএনএ টেস্ট হয়, তাই না? এই যে বিভিন্ন রকম বায়োমেট্রিক্স আছে এগুলোর মধ্যে তুলনা করে তোমাকে পড়তে হবে। তোমাকে বলবে যে একটি দরজাতে আঙুলের ছাপ দেওয়ার ফলে দরজা খুলে গেল, এবং আরেকটি দরজাতে বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। এখন ঘ নাম্বারে তোমাকে বলবে যে এই প্রযুক্তি দুটির মধ্যে কোনটি ব্যবহার করা অধিক সুবিধাজনক বা কোনটি ব্যবহার করা খরচ কম, এরকম তোমাকে বলবে। ঠিক আছে, তাহলে বায়োমেট্রিক্স থেকে প্রযুক্তিটির ব্যাখ্যা পড়বা এবং তুলনামূলক পার্থক্য পড়বা, যে কোন প্রযুক্তি থেকে কোনটা তুলনামূলক সুবিধাজনক, কোনটাতে খরচ কম, এই টাইপের পড়বা। ওকে, দেন কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা এবারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিপিটি, এই টপিকটা থেকে গ নাম্বার প্রশ্ন থাকতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা, অসুবিধা এবং ক্ষেত্র, মানে এটা দিয়ে আমরা কিভাবে সুবিধা পাচ্ছি, কি কি অসুবিধা আছে এটার, বা আমরা কি কি এটার সীমাবদ্ধতা আছে সেটা পড়বা। আর চ্যাট জিপিটির কার্যক্রম এবং বর্ণনা, চ্যাট জিপিটি কিভাবে কাজ করে বা চ্যাট জিপিটি এই প্রক্রিয়াটা বর্ণনা করতে বলবে, এইরকম প্রশ্ন গ নাম্বারে থাকতে পারে এবারের জন্য। ঠিক আছে, দেন তারপরের টপিকগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এখানে ন্যানো টেকনোলজি আছে, ন্যানো টেকনোলজি থেকে তোমরা প্রযুক্তিটির যে কোনো একটি প্রয়োগ ক্ষেত্র পড়বা, এর ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো পড়তে হবে, সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করতে বলবে, এটাই সচরাচর পড়ে। বা খাদ্য শিল্পে কিভাবে ব্যবহার করা যায়, এরকম ব্যবহার হয়। আরেকটা টপিক আইসিটি ব্যবহারের নৈতিকতা, এখান থেকে যে হ্যাকিং আছে, প্লেজিয়ারিজম আছে, এই টাইপের যে জিনিসগুলো আছে, যে একজনের কম্পিউটারে অনুমতি না নিয়ে তুমি চলে গেলা, যে তার কিছু তথ্য তুমি নিয়ে নিলা, দেখে নিলা, বা সেটা পাবলিশ করে দিলা, এই রকম উদ্দীপক অনেক সময় থেকে বলে যে নৈতিকতার দৃষ্টিতে এটা কি ধরনের অপরাধ, বা এটা কি করা উচিত বা না, এই টাইপের প্রশ্ন ঘয়ে থাকে। ঠিক আছে, এটা একটু দেখবা। এছাড়াও ইমেল, কর্মসংস্থান, টেলিকনফারেন্সিং, রোবোটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই টপিকগুলোও তোমাকে ভালো করে এক নজর দেখে রাখতে হবে, অত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই, এক নজর দেখে রাখতে হবে। যেহেতু আমরা সব বোর্ডের ক্ষেত্রে বলছি, তাই না? স্পেসিফিকভাবে আমরা যদি একটা বোর্ডের জন্য বলতাম তাহলে কিন্তু আরও টপিক কমায় বলা সম্ভব হতো, কিন্তু আমরা যেহেতু এট এ গ্ল্যান্স সবগুলা বোর্ডের জন্য বলছি, এটা এমন না যে আমরা রাজশাহী থেকে ভিডিও করছি, এমন না যে শুধু রাজশাহীর বোর্ডের তোমরাই দেখবে। এটা রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, যত রকমের বোর্ড আছে, ঢাকা, ইভেন মাদ্রাসা যে বোর্ড আছে সেই মাদ্রাসা বোর্ডটাও কিন্তু কভার হবে এই সাজেশন থেকে। ঠিক আছে, তো সবাই তোমরা দেখতে পারো, তোমাদের বন্ধু বান্ধবদেরকেও জানাতে পারো, তারাও যাতে দেখে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে, সেটা মাথায় রাখবা। চলো তাহলে এক নাম্বার আমাদের চ্যাপ্টার 1 থেকে এই টপিকগুলো পড়লেই মোটামুটি হয়ে যাচ্ছে। এরপরে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 আমি সচরাচর তোমাদেরকে
একটু আমার পরামর্শটা যদি শুনতে চাও তাহলে আমি এটার জন্য স্কিপ করতে বলি যে সৃজনশীলের জন্য চ্যাপ্টার 2 পড়া বোকামি, বুদ্ধিমানের কাজ না, ঠিক আছে? কারণ এখানে অনেক বেশি টপিক, অনেক কিছু পড়তে হয় এবং প্রশ্নের কোনো সিকোয়েন্স থাকে না। এখান থেকে বলে দেওয়া খুব মুশকিল যে কোনটা পড়বে কি পড়বে, এটা বলে দেওয়া খুব মুশকিল। এজন্য আমি সচরাচর বলি যদি তোমার স্কিপ করার সুযোগ থাকে তাহলে তুমি চ্যাপ্টার 2 স্কিপ করবা, ঠিক আছে? করে 4-5 দিন এগুলার ভালো প্রিপারেশন নিবা, সাথে একের প্রিপারেশন নিবা। তারপরেও যারা পড়বা, বিপদের বন্ধু যদি বিপদ আপদ হয়ে যায় তখনকার জন্য যে টপিকগুলো পড়ে রাখতে হবে সেগুলো একটু বলি। নেটওয়ার্ক টপোলজি, এটা মাস্ট প্রশ্ন হবেই, যে কোনো একটা বোর্ডের নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন হবেই। নেটওয়ার্ক টপোলজির ক্ষেত্রে উদ্দীপকের চিত্র দেওয়া থাকবে, তোমাকে টপোলজি ব্যাখ্যা করতে বলবে বা দুটা টপোলজির মধ্যে সুবিধা বা অসুবিধা করতে বলবে যে এই দুটার মধ্যে এই ক্ষেত্রে কোনটা ব্যবহার করা সুবিধাজনক, এরকম বলবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন হবেই, নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন হবেই হবে মাস্ট। এবং তোমাকে আরেকটা কথা বলে রাখি, নেটওয়ার্ক টপোলজির প্রশ্ন সমাধান করার সময় অবশ্যই তোমাকে খাতাতে চিত্রটা আঁকতে হবে। তুমি হয়তো মনে করবা উদ্দীপকে দেওয়া আছে চিত্র আবার আঁকবো কেন, তোমাকে আঁকতেই হবে। কারণ গয়ে যদি টপোলজি ব্যাখ্যা করতে বলে তুমি যদি চিত্র আঁকো তাহলে তুমি 3-এ 3 পাবা, আর যদি চিত্র না আঁকো তাহলে তোমার 2 নাম্বার কেটে নিবে, 3-এর মধ্যে 1 দিবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। দেন অপটিক্যাল ফাইবার কেবল আলোর গতিতে ডেটা চলাচল করে, এই যে উচ্চ গতি সম্পন্ন ডেটা চলাচলের কথা উল্লেখ থাকবে। আর তোমাকে এটা ট্রান্সমিশন পদ্ধতি, কিভাবে সিগন্যালটা এক জায়গা থেকে আরেক জায়গাটা যায় অপটিক্যাল ফাইবার দিয়ে, সেটা জানতে চাইবে, অথবা এটার গঠন ব্যাখ্যা করতে বলবে। অবশ্যই অপটিক্যাল ফাইবারের গঠন ব্যাখ্যা করতে বললে তোমাকে ছবি আঁকতে হবে অপটিক্যাল ফাইবারের, ওকে? দেন আমাদের পরের যে হচ্ছে ওয়াইম্যাক্স, পাহাড়ি এলাকা বা দুর্গম অঞ্চলে নেটওয়ার্ক বা আমাদের কানেক্টিভিটি বা সংযুক্ততা দেওয়ার জন্য মূলত ওয়াইম্যাক্স পদ্ধতি ব্যবহার করা হয়। এটা উদ্দীপকে এরকমই থাকবে, দুর্গম এলাকা বা পাহাড়ি এলাকাতে নেটওয়ার্ক সম্প্রসারের জন্য কোন যন্ত্রটি বা কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয় ব্যাখ্যা করা, এরকম থাকবে। দেন ক্লাউড কম্পিউটিং, এটাও অনেক গুরুত্বপূর্ণ। ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? এই যে গুগল ড্রাইভে আমরা এখন জিনিসপত্র রাখি না অনেক কিছু, তো এই গুগল ড্রাইভটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা এখন অনেক জনপ্রিয় একটা বিষয়, সো এটাও একটু দেখে রাখবা যে এর ব্যবহার এবং এর সুবিধা সম্পর্কে একটু পড়ে নিবা। দেন ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড, টেলিভিশন, মোবাইল, ওয়াকি টকি, সচরাচর এই 3টা যন্ত্রের কথা উল্লেখ করেই বিগত বছরগুলোতে প্রশ্ন করছে, এর বাইরে কিছু করে নাই। তো টেলিভিশন, মোবাইল এবং ওয়াকি টকি, ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড, এই দুটো সম্পর্কে তুমি একটু জেনে রাখবা। আর তাছাড়াও একটু চোখ বুলিয়ে রাখবা কোথায়, ল্যান, ম্যান, ওয়েন যেগুলো আছে নেটওয়ার্ক, যে 3-4 প্রকারের নেটওয়ার্ক আছে সেগুলা, মোবাইল প্রজন্ম আর নেটওয়ার্ক সম্পর্কিত যে যন্ত্রপাতিগুলো আছে যেমন হাব, রাউটার, এরকম যেগুলো আছে সেগুলোতে একটু এক নজর চোখ বুলাই রাখতে পারো, তাহলে 2 নাম্বার অধ্যায় তোমার কাভার হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো এই দুটা ব্যাখ্যামূলক, তো এগুলোতে একটু আলোচনা গেল। এর পরেরগুলো দেখো কত ছোট ছোট করে সাজেশন দেওয়া আছে, জাস্ট একটু দেখো, আসো দেখো 3 নাম্বার চ্যাপ্টার দেখবো এবং এখান থেকেই তো মূলত তোমরা প্রশ্নের উত্তর করা শুরু করো, কারণ 3-এর অধ্যায় এটা তো প্রশ্ন উত্তর করতেই হবে, তাই না? এখান থেকে উত্তর করলা মানে 10-এ 10 তুমি পেয়ে গেলা, উত্তর করার সাথে সাথে কি 10-এ 10, এখানে নাম্বার কাটার কোনো অপশন থাকে না, তাই না? দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা তো পড়তেই হবে তোমাকে। সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কি পড়বা, উদ্দীপকে বয়স, পরীক্ষার নাম্বার অথবা দূরত্ব দেওয়া থাকবে এবং সংখ্যাটিকে তোমার যে কোনো পদ্ধতিতে রূপান্তর করতে বলবে। ধরো বলা আছে যে এ আর বি এর বাড়ির দূরত্ব এত কিলোমিটার, দিয়ে সেটাকে হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তোমাকে বললো এটাকে প্রচলিত পদ্ধতিতে রূপান্তর করে দেখো বা বাইনারিতে রূপান্তর করো বা অক্টালে রূপান্তর করো। তার সাথে এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই যে এনতম বেস নির্ণয় করতে শিখতে হবে তোমাকে, ঠিক আছে? বেস দেওয়া থাকবে না, অর্থাৎ অক্টাল, ডেসিমেল, বাইনারি কোনো কিছুই দেওয়া থাকবে না, বেজের জায়গাতে এন দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে, এই এনটা নির্ণয় করে দেখাতে হবে যে এন এর মান আসলে কত। এইরকম প্রশ্নের উত্তরগুলো তোমাকে এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শিখে রাখতে হবে। দেন এটা কিন্তু কোথা থেকে, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা কিন্তু গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? এটা ঘতে আসবে না, গয়ে থাকবে। ঘয়ে কি থাকবে দেখো, ঘয়ে থাকবে 2-এর পরিপূরক, ঠিক আছে? তোমাকে উদ্দীপকে 2টা নাম্বার দেওয়া থাকবে, সেটাকে যোগের মাধ্যমে বা 2-এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলবে, মাস্ট, এটা থাকবেই ঘয়ে। গয়ে রূপান্তর আর ঘয়ে 2-এর পরিপূরক, সকল বোর্ড, সব বোর্ডে সেম প্রশ্ন, 3.1 থেকে সব বোর্ডে সেম প্রশ্ন, গয়ে রূপান্তর আর ঘয়ে 2-এর পরিপূরক দেওয়া থাকবে। 3.2 থেকে তুমি আসলে কি পড়বা, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যান্ড এবং নর গেট। দেখো ন্যান্ড এবং নর গেটের মাধ্যমে মৌলিক গেট, XOR, XNOR গেট এবং যে কোনো ধরনের সমীকরণ বাস্তবায়ন করতে বলতে পারে। উদ্দীপকে একটা সত্যক সারণী দেওয়া আছে, তোমাকে বলবে ন্যান্ড এবং নর গেট দিয়ে সেটাকে বাস্তবায়ন করে দেখাও, এরকম করতে বলবে। অথবা একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশনটাকে করে দেখাতে বলবে, অথবা ন্যান্ড, নর মানে XOR, XNOR এগুলা করে দেখাতে বলবে। এই টপিকটা মাস্ট পড়বেই পরীক্ষাতে, ঠিক আছে? ন্যান্ড এবং নর দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে বলবেই। আর তারপরে তোমাকে
তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন যে টপিকটা আছে এটা ঘয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে অনেক বোর্ড আছে যে বোর্ডগুলোতে এবার তুমি অ্যাডার থেকে প্রশ্ন কমন পাবা 100%। ওকে, দেন তাছাড়া তুমি যেগুলো দেখে রাখবা, সমীকরণ থেকে লজিক সার্কিট, লজিক সার্কিট থেকে সমীকরণ, সত্যক সারণী থেকে সমীকরণ এবং সার্কিট তৈরি করার যেগুলো আছে এগুলো অবশ্য তুমি ন্যান্ড এবং নর গেট দিয়ে যখন এই বাস্তবায়নগুলো শিখবা তখন অটোমেটিক্যালি এই টপিকগুলো তোমার কাভার হয়ে যাবে। কারণ 3 অধ্যায় কি একটা টপিক আরেকটা টপিকের সাথে রিলেটেড, একটাকে স্কিপ করে আরেকটা শেখা সম্ভব না। সো যখন তুমি এই টপিকটা ক্লিয়ার করবা, ন্যান্ড এবং নরের ক্লিয়ার হয়ে পড়বা, তখন অটোমেটিক এগুলো তোমার কাভার হয়ে যাবে, এগুলো আর এক্সট্রা করে পড়তে হবে না। ঠিক আছে, দেন চলো তারপরে আমাদের 4 নাম্বার অধ্যায়। 4 নাম্বার অধ্যায় আমার কাছে সবচেয়ে প্রিয় অধ্যায়। ঠিক আছে, 4 নাম্বার অধ্যায় থেকে কমন পাওয়া খুবই ইজি, খুবই সহজে তুমি কমন পাবা, একটু পড়লেই কমন পাবা এবং এখান থেকে ঘুরায় পেঁচায় প্রশ্ন হওয়ার কোনো চান্স নাই। ডিরেক্টলি প্রশ্ন, ডিরেক্টলি উত্তর, যা বলবো তাই আসবে প্রশ্নে, উত্তর জাস্ট লিখে দিবা। এই জন্য এটা আমার খুবই খুবই পছন্দের একটা চ্যাপ্টার। দেখো HTML ট্যাগ, অনেক রকমের ট্যাগ আছে, সব ট্যাগ পড়ার দরকার নেই। টেবিল ট্যাগ, ইমেজ সংযুক্তকরণ ট্যাগ, লিঙ্ক সংযুক্তকরণ ট্যাগ এবং ওয়ার্ডার আনওয়ার্ডার লিস্ট, জাস্ট এই কয়টা ট্যাগ পড়বা। বইয়ে দেখবা হাজার হাজার ট্যাগ আছে, সব পড়ার দরকার নেই। টেবিল ট্যাগ, ইমেজ ট্যাগ, লিঙ্ক ট্যাগ, ওয়ার্ডার আনওয়ার্ডার ট্যাগ, এই কয়টা ট্যাগ দেখে নিবা বাস। আর ওয়েবসাইটের কাঠামো, রাজশাহী বোর্ড এই জায়গাগুলো ভালো করে পড়বা। ঠিক আছে, ওয়েবসাইটের কাঠামোটা রাজশাহী বোর্ডের জন্য এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত কয়েক বছর ধরে টেবিল, ওয়ার্ডার আনওয়ার্ডার থেকে প্রশ্ন হচ্ছে, এবার কিন্তু ওয়েবসাইট কাঠামো থেকে প্রশ্ন হওয়া খুবই খুবই মানে কি বলে ওটাকে, সিওরিটি দেওয়া যেতে পারে যে এবার এখান থেকে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, চিত্র সহ ওয়েব কাঠামো ব্যাখ্যা এবং যে কোনো কাঠামো ব্যবহার কোনটি অধিক সুবিধাজনক বা তুলনামূলক পার্থক্য, এটা পড়তে হবে। 4টা কাঠামো আছে, এর মধ্যে কোনটার চাইতে কোনটা বেশি সুবিধাজনক এভাবে তুলনামূলকভাবে তোমাকে পড়ে রাখতে হবে। ঠিক আছে, দেন ওয়েবসাইট পাবলিশিং, ওয়েবসাইট পাবলিশের জন্য 4টা ধাপ আছে, ধাপ 4টা পড়ে নিবা। আর স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, দেখবা ওয়েবসাইটের প্রকারভেদের মধ্যে 2 প্রকার ওয়েবসাইট, স্ট্যাটিক এবং ডাইনামিক। এটার যে পার্থক্য আছে সেখান থেকে এই পার্থক্যটা যদি তুমি ভালো করে পড়ে রাখো, তাহলে স্ট্যাটিক ডাইনামিকের যে ব্যাখ্যা হোক বা কোনটার চাইতে কোনটা সুবিধাজনক যেটাই বলুক সেটা তুমি উত্তর করে ফেলতে পারবা। ঠিক আছে, আর তুমি তার সাথে আরেকটু দেখে রাখতে পারো টেক্সট ফরম্যাটিং ট্যাগ এবং ইউআরএল এর বিভিন্ন অংশ, এই জিনিসটা এক নজর তুমি দেখে রাখবা। ওকে, তাহলে আমাদের 4 নাম্বার অধ্যায় কভার হয়ে গেল। এবার চলো 5 নাম্বার অধ্যায়। 5 নাম্বার অধ্যায় তো অন্য অধ্যায়ের মতো না, এখান থেকে তো আমি তোমাকে প্রোগ্রাম বলে দিচ্ছি, প্রোগ্রামগুলা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সহ পড়তে হবে। এখানে যে কয়টা প্রোগ্রাম দেওয়া আছে এই কটা প্রোগ্রামের বাইরে তোমার পড়ার কোনো দরকার নাই, এই কটা প্রোগ্রাম পড়লে ভেসে যাবে, এটা অনেক অনেক অনেক। ঠিক আছে, তোমাকে জাস্ট কি করতে হবে, অবশ্যই এই প্রোগ্রামগুলোর সাথে ফ্লোচার্ট অ্যালগরিদমটা পড়তে হবে। ঠিক আছে, 2টি অথবা 3টি সংখ্যার গড় নির্ণয় করতে বলবে ফ্লোচার্ট অ্যালগরিদম সহ। ঠিক আছে, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করতে বলবে। এটা ধরে নাও, এই যে এখানে 7 স্টার দেওয়া আছে, এটা ধরে নাও রাজশাহী বোর্ডে এবার পড়ে গেছে। ঠিক আছে, রাজশাহী বোর্ডে এই 3টি সংখ্যার মধ্যে বড় ছোটটা এটা পড়ে গেছে। আমি 3টি সংখ্যার মধ্যে বড় ছোট বলছি, ওখানে হয়তো বলবে যে 3 জনের বয়স এত, কার বয়স বেশি কার বয়স কম নির্ণয় করো, বিষয়টা তো একই তাই না? বা 3 জনের রান এত, কার রান বেশি কার রান কম এটা নির্ণয় করো, জিনিসটা একই না? একই। ওকে, তাহলে তারপরে আছে তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট রূপান্তর, এটা রাজশাহী বোর্ডে এবার পড়বে না, অন্যান্য বোর্ডের যারা আছে তোমরা ভালো করে দেখবা। অ্যারে ব্যবহার করে কয়েকটি সংখ্যার যোগফল নির্ণয়, এটা বিশেষ করে যে বোর্ডগুলোর প্রশ্ন কঠিন হয়, যেমন যশোর বোর্ড আছে, কুমিল্লা বোর্ড আছে, এই বোর্ডগুলোতে কি হয় প্রশ্ন অনেক কঠিন হয়, তোমাদের জন্য এই অ্যারে ব্যবহার করে কয়েকটি সংখ্যার যোগফল নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 3 স্টার দিয়ে রাখলেও এই প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, ইভেন ঢাকা রাজশাহী বোর্ডের যারা আছে তোমরাও দেখে রাখতে পারো, কাজে দিবে। দেন একটি যোগফল অথবা বর্গের যোগফল অথবা গুণফল অথবা ফ্যাক্টোরিয়ালের সিরিজ দেওয়া থাকবে, সেটাকে তোমার ফর, হোয়াইল, ডু হোয়াইল, ইফ, গুটু 4টা দিয়ে শিখে রাখতে হবে, কারণ উদ্দীপকে যে কোনো একটা দিয়ে করা থাকবে, বাদ বাকিগুলা দিয়ে তোমাকে করতে দিবে। ঠিক আছে, অবশ্যই এটা তুমি ভালো করে পড়বা, বিশেষ করে রাজশাহী বোর্ডের যারা আছে তোমরা এই রকম প্রোগ্রাম ভালো করে দেখবা। ঠিক আছে, এরকম প্রোগ্রাম তোমরা একটু ভালো করে দেখতে পারো। দেখো আমি তোমাকে একটা প্রোগ্রাম দেখাই, এই যে এরকম 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস এইভাবে ডট ডট দিয়ে প্লাস n স্কয়ার, এরকম যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো ফ্লোচার্ট অ্যালগরিদম তো পড়বা, তার সাথে সাথে তুমি এটা কি পড়বা, ফর দিয়েও করা শিখবা, হোয়াইল দিয়েও করা শিখবা, ডু হোয়াইল দিয়েও করা শিখবা। এই বলে দিলাম রাজশাহী বোর্ডের জন্য এই একটা প্রোগ্রাম আর এই একটা প্রোগ্রাম, এই দুটা প্রোগ্রামের কথা রাজশাহী বোর্ডের বলে দিলাম। রাজশাহী বোর্ডে 2টা সিকিউ থাকবে, এই চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল থাকবে, 2টা থাকবে, 2টাই বলে দিলাম, এই 2টাই পড়বে। যাও এই 2টা দেখে নিও ভালো করে, দিয়ে পরীক্ষা দিতে চলে যেও। আর রিস্ক না নিতে চাইলে সাথে এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো হালকা পাতলা করে দেখে নিও, তাহলেই হবে। এখন এমসিকিউ এ আসি, 1 মিনিটে এমসিকিউ বলে দিই। এমসিকিউ এ সাজেশন দেওয়ার মতো তো কিছু নাই, আর এইভাবে বলে দেওয়া সম্ভব না। এমসিকিউ এর জন্য যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে টেক্সট বুক যেটা আছে না, চিকন পাতলা একটা বই কিনছে বাজার থেকে, ওই বইটা লাইন বাই লাইন পড়তে হবে।
ঠিক আছে, দাগায় দাগায় পড়তে হবে। এটা অনেক আগে থেকেই বলতেছি, তোমরা আশা করি এতদিনে পড়ে ফেলছো। লাইন বাই লাইন দাগায় পড়তে হবে, প্লাস সাথে সাথে তোমার যে কোনো বই, অন্য যে রাইটারের বই আছে, টেস্ট পেপার আছে বা যা আছে, সেখান থেকে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখে রাখবা, তাহলে এমসিকিউ আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পারছো? গত বছরে আমি দেখাইছিলাম না তোমাদেরকে যে 25টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্ন সরাসরি বোর্ড বইয়ের লাইন। আমাদের পেজে এগুলাতে খুঁজলে তুমি দেখতে পাবা যে রেফারেন্স সহ দেওয়া আছে। 25টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্ন সরাসরি বোর্ড বইয়ের লাইন তুলে দেওয়া আছে, আর 4টা প্রশ্ন যে ক্যালকুলেশন দেওয়া ছিল। ঠিক আছে, এবারও আশা করি ওই রকমই প্রশ্ন হবে। তুমি যে বোর্ড বই আছে সেটা খুবই ভালো করে পড়বা, দেন তার সাথে সাথে কি করবা, বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সব বোর্ডের, সেটা ভালো করে পড়বা। তাহলেই দেখবা তোমার জন্য আর আইসিটি নিয়ে যে চিন্তা, টেনশন, প্লাস হবে কি হবে না, হবে কি হবে না, এরকম যে বিষয়টা আছে সেটা কেটে যাবে। তাহলে পরীক্ষার পর তোমার সাথে আবারও আমার দেখা হবে, সাজেশন কতটা কমন পড়লো, কি পড়লো সেটা নিয়ে। আর যারা এত সুন্দর আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি। সকলে ভালো থেকো, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।